একটি শহর যেখানে কিছুদিন আগেই রেস ভাইরাসের সংক্রমণ চারদিকে ছড়িয়ে পড়েছিল। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই একজন স্বাভাবিক মানুষ হিংস্র জম্বিতে বদলে যাচ্ছিল। ধ্বংস হয়ে গিয়েছিল সবকিছু। তার সবকিছুই আমরা 28 ডেজ লেটার সিনেমায় দেখেছিলাম, যেখানে দেখানো হয়েছিল ভাইরাসটি ছড়িয়ে পড়ার 28 দিন পর জিম নামে একটি ছেলে তার জ্ঞান ফিরে পায়। তারপর জম্বিদের থেকে বাঁচতে এক অসাধারণ সার্ভাইভের গল্প সেখানে দেখানো হয়। আর আজকের সিনেমার নাম 28 উইকস লেটার, অর্থাৎ এর পরের পার্ট। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এটা এমন একটা সিকুয়েল, এক মুহূর্ত মিস করলে হয়তো আপনি বুঝতেই পারবেন না কে বাঁচলো আর কে মরলো, আর কে নিয়ে আসলো এক নতুন সর্বনাশ। এই সিনেমার প্রথম পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, যারা দেখেননি তাদের দেখার জন্য অনুরোধ করা হলো। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নির্জন গ্রামের একটি বাড়ি। এখানে কিছু মানুষ একটি ঘরে লুকিয়ে আছে। মনে হচ্ছে সব জায়গায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এখানে সব দরজা এবং জানলাগুলো বন্ধ রাখা হয়েছে। সারা ঘর জুড়েই এক ধরনের অন্ধকারচ্ছন্ন পরিবেশ। এখানে সবাই খুবই সতর্ক। এই ঘরে আমাদের দেখানো হয় ডন এবং তার স্ত্রী এলিসকে। তাদের সাথে অন্য একটা কাপল জোকেব এবং কিম, সাথে রয়েছে আরো এক বয়স্ক কাপল। সবাই মিলে ভয়ঙ্কর জম্বিদের থেকে বাঁচতে এই নির্জন অন্ধকার পরিবেশে আতঙ্কের সাথে দিন কাটাচ্ছে। তারা সেখানে খুব কম কথা বলে, যাতে বাইরে ঘোরাফেরা করা হিংস্র জম্বিরা তাদের উপস্থিতি টের না পায়। ডন এবং এলিসের দুটি বাচ্চা আছে। ছেলের নাম এনরি এবং মেয়ের নাম টেমি। এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার আগেই তারা তাদের স্কুলের ট্রিপে ফ্রান্সে গিয়েছিল। নিয়তির এ কারণেই তারা বেঁচে গিয়েছিল, কারণ সেখানে এই ভাইরাসটি নেই। কিন্তু ডন এবং এলিস সবসময় তাদের বাচ্চাদের কথা মনে করত এবং তাদের জন্য চিন্তা করত। ঘরের মধ্যে সবাই একসাথে খাবার খেতে বসে। তখনই দরজার বাইরে একটি ছোট বাচ্চা তাকে ভেতরে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে। বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ ভয় পেয়ে আছে। ডন তখন দেরি না করে দ্রুত দরজাটি খুলে বাচ্চাটিকে ভেতরে নিয়ে আসে। তখন আমরা বুঝতে পারি এখন আসলে দিন। এখানে অন্ধকারচ্ছন্ন পরিবেশের কারণে বোঝা মুশকিল কখন দিন আর কখন রাত। বাচ্চা ছেলেটি তখন তাদেরকে বলে তার বাবা মাকে জম্বিরা মেরে ফেলেছে, এখন জম্বিগুলো তার পেছনে লেগেছে, আর বাইরেও অনেক জম্বিরা ঘোরাফেরা করছে। এই কথা শুনে ঘরে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। তখন এখানে থাকা কিম নামের মেয়েটি কিচেনের জানালার ছোট ফাঁকা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে। তখন আচমকে একটি জম্বি মেয়েটির উপর আক্রমণ করে। তার স্বামী জেকব দ্রুত তাকে বাঁচাতে এখানে চলে আসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে কিম জম্বিতে বদলে গিয়েছিল। সে তখন উল্টো জ্যাকবের উপর আক্রমণ করে। সে জ্যাকবকে প্রায় কামড়িয়ে দিয়েছিল, কিন্তু ডন এসে সে জম্বিটাকে মেরে ফেলে। তখন শব্দ পেয়ে বাইরের জম্বিরা জানালার কাঁচ ভেঙে ঘরে ঢুকতে শুরু করে। এলিস তখন সে বাচ্চাটাকে নিয়ে ওপরের একটা ঘরে চলে আসে। অন্যদিকে সে বয়স্ক দম্পতি আর একটা ঘরে গিয়ে লুকায়, কিন্তু তাদের এবার আর শেষ রক্ষা হয় না। ঘরের দরজা ভেঙে জম্বিগুলো এখানে চলে আসে, তারপর হিংস্রভাবে তাদের কামড়ে ছিঁড়ে মেরে ফেলে। অন্যদিকে ডন ঘরের উপরে গিয়ে এলিসকে খুঁজতে থাকে। সে তাদেরকে খুঁজে পেলেও তার পিছু পিছু তখন একটা জম্বির বড় দল এখানে এসে পড়ে। ডন কোনো মতে বাইরে চলে আসে। ভেতরে আটকা পড়ে তার স্ত্রী এলিস এবং সে বাচ্চাটা। এলিস তখন ডনকে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু ডন পেছনে তাকিয়ে সব দেখতে পেয়েও তার স্ত্রীকে সাহায্য না করেই পালায়। হয়তো সেই পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছে। সে তার জান নিয়ে দৌড়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন গ্রামের সবগুলো জম্বি তাকে ধরতে তাড়া করে। প্রাণপণে দৌড়ে সে একটি লেকের কাছে চলে আসে, যেখানে কিনা জ্যাকব আগেই উপস্থিত ছিল। তারা দ্রুত স্পিডবোট নিয়ে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কিছু জম্বি পানি থেকে উঠে এসে তাদের উপর আক্রমণ করে, আর দুর্ভাগ্যবশত জ্যাকবকে জম্বিরা সেখানে মেরে ফেলে। ডন কোনো মতো বোট নিয়ে চলে যায়। যাওয়ার সময় সে পিছনে তাকিয়ে সে বাড়িটি দেখতে থাকে, যেখানে কিছুক্ষণ আগেও সে তার স্ত্রীর সাথে ভালো সময় কাটিয়েছিল, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। 28 উইকস লেটার, অর্থাৎ এই ঘটনার প্রায় 6 মাস পর। ততদিনে যুক্তরাজ্য সরকার এই ভাইরাসটি প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। তারা দ্বিতীয়বারের মতো কোয়ারেন্টাইন জোন চালু করেছে, এবং এই পরিস্থিতিতে যারা সার্ভাইভ করে বেঁচে আছে তাদেরকেও ফিরিয়ে আনা হচ্ছে। এবং এখন মনে হচ্ছে সবকিছু আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা। সেখানে আমরা ডোয়েল নামে একটি সৈন্যকে দেখতে পাই। সেই গ্রিন জোনের একজন দক্ষ স্নাইপার। তার মতো আরও অনেক স্নাইপার এখানে রয়েছে। আবার ফ্লিন নামে একজন সৈন্য হেলিকপ্টারে এই পুরো জায়গাটা টহল দিচ্ছে। তাদের কাজ মূলত সম্পূর্ণ জনের নিরাপত্তা নিশ্চিত করা। তারা প্রত্যেকেই একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। কিছুক্ষণ পরে শহরের এয়ারপোর্টে একটি প্লেন ল্যান্ড করে। যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তাই যারাই ভাইরাসের কারণে এতদিন বিভিন্ন দেশে আটকা পড়েছিল তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু এই বিষয়ে মেডিকেল ইউনিটের একজন সামরিক চিকিৎসক, যার নাম হচ্ছে স্কারলেট, সে মোটেও খুশি না। তার মতে যেহেতু ভাইরাস পুরোপুরি শেষ হয়নি, তাই এই কাজগুলো পরেও করা যেত। সে ভয় পাচ্ছে এই কারণেই
যে যদি ভাইরাসটা আবার ফেরত আসে। তখন তাদের জেনারেল স্টোন তাকে জানায় এই ভাইরাস যদি আবার ফিরে আসে তবে আমরা সেটাকে আবার ধ্বংস করব। যেহেতু উপরের মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তার কিছু করার ছিল না। এখানে আমরা দেখতে পাই এন্ড্রি এবং টেমিকে। তারা স্কুলের ট্রিপে ফ্রান্সে গিয়েছিল, কিন্তু ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এতদিন তারা ফিরতে পারেনি। অর্থাৎ তারাই হচ্ছে ডন এবং এলিসের সন্তান। তখন স্কারলেট তাদেরকে পরীক্ষা করে দেখছিল যে তাদের শরীরে কোনো সংক্রমণ আছে কিনা। তখন সে খেয়াল করে এন্ড্রির দু চোখের রং আলাদা, সবুজ এবং বাদামি। এন্ড্রি তখন জানায় জন্ম থেকে তার চোখ এমন, আর এটা সে তার মায়ের কাছ থেকে পেয়েছে। এছাড়া দুজনের বাকি শারীরিক কন্ডিশন একদম ঠিক আছে। তারপর স্কারলেট তাদেরকে গ্রিন জোনে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। সবাইকে মেট্রো ট্রেনে করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে থাকা সকল নির্দেশনা ও নিয়মকানুন ট্রেন থেকেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়। ট্রেন স্টেশনে এসে থামলেই সেখানে আমরা ডনকে দেখতে পাই, যে কিনা তার বাচ্চাদের নিতে এসেছে। এন্ড্রি এবং টেমি সেখানে তার বাবাকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা বাড়িতে ফিরে আসছিল। এন্ড্রি তখন তার বাবাকে প্রশ্ন করে যে সে এখানে কি কাজ করে। ডন তখন বাচ্চাদের জানায় এইখানে সে সেকশন অফিসার হিসেবে কাজ করে। তার কাজ মূলত আলো এবং তাপমাত্রার সরবরাহ ঠিক রাখা, এবং তার এখানের সব জায়গায় যাওয়ার অনুমতি আছে। রুমে আসার পর এখানের পরিবেশ এবং ভিউ দেখে এন্ড্রি এবং টেমির অনেক পছন্দ হয়, কারণ এতদিন ধরে তারা শরণার্থী ক্যাম্পে ছিল। সেখানে তাদের এক ঘরে প্রায় 10-12 জনকে থাকতে হতো। সেখানের পরিবেশও ছিল ভীষণ নোংরা। ডন তাদের জানায় এখানে তাদের কয়েক মাস থাকতে হবে, তারপর তারা নিজেদের নতুন বাড়িতে যাবে। ডনের মুখে নতুন বাড়ির কথা শুনে তার বাচ্চারা ভীষণ অবাক হয়। ডন তখন তাদের জানায় তাদের পুরনো বাড়িটা সিকিউরিটি জোনের বাইরে। তখন বাচ্চারা তার মা কোথায় জানতে চায়। ডন তখন তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের খুলে বলে। সে তাদের বানিয়ে বানিয়ে বলে তাদের মা এলিসকে সে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার আগে সে মারা যায়। এন্ড্রি তখন বলে সত্যিই কি তোমার কিছুই করার ছিল না? টেমি তখন জানায় তাদের বাবা যে বেঁচে আছে এটাই তাদের কাছে অনেক। রাতের বেলা ফ্লিন তার হেলিকপ্টারে বসেছিল, তখন হঠাৎ করে কিছু একটা তার উপর আক্রমণ করে। ফ্লিন ভয় পেয়ে গেলে আমরা দেখতে পাই এটা আসলে স্নাইপার ডুয়েল। সে তার সাথে মজা করেছে। অন্যদিকে এন্ড্রি এবং টেমি প্ল্যান করে যে তারা বাবাকে না জানিয়ে তাদের পুরনো বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসবে। সকাল হলেই তারা সেনাদের চোখ ফাঁকি দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারলেও ডোয়েল তাদেরকে দেখে ফেলে এবং দ্রুতই খবরটা তাদের টিমকে জানিয়ে দেয়। এন্ড্রি এবং টেমি বাইরে আসতে পেরে ভীষণ খুশি। এই ভাইরাসের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। একটি পিজা শপের সামনে তারা একটি বাইক পড়ে থাকতে দেখে, কিন্তু এটা স্টার্ট করতে হলে চাবির প্রয়োজন। তখন টেমি চাবি খোঁজার জন্য শপের ভিতরে প্রবেশ করে। সেখানে একটি লাশ পচাকল অবস্থায় পড়ে আছে। ভয় পেলেও টেমি তার কোমর থেকে চাবিটা ছাড়িয়ে নেয়। তারপর তারা বাইক নিয়ে তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, চারদিকে মানুষের কোনো অস্তিত্ব নেই। তারপর বাড়িতে পৌঁছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে শুরু করে। এন্ড্রি তখন সিঁড়ি দিয়ে উপরের ঘরে চলে আসে। এখানে এসে সে খেয়াল করে দেয়ালে অনেকগুলো দাগ কাটা রয়েছে, অর্থাৎ কেউ এখানে বসে কারো অপেক্ষার প্রহর গুনছে। সে ভীষণ অবাক হয় তখনই যখন সে দেখতে পায় তার মা ঘরের এক কোনায় বসে আছে, অর্থাৎ এলিস এখনো জীবিত। এন্ড্রি ভীষণ খুশি হয় এবং সে তার মাকে জড়িয়ে ধরে। তবে তার আচরণ দেখে মনে হচ্ছিল সে নিজের মানসিক ভারসাম্য কিছুটা হারিয়েছে। এলিস তার ছেলেকে এতটাই শক্তভাবে জড়িয়ে ধরেছিল যে সে যে ব্যথা পাচ্ছে সেটা তার খেয়াল নেই। এদিকে সৈন্যরা তাদের উদ্ধার করার জন্য এখানে চলে এসেছে। তারা এখানে এলিসকেও দেখতে পায়। সবাইকে তখন উদ্ধার করে মেডিকেল ইউনিটে নিয়ে আসা হয়। স্কারলেট এলিসের শরীরে ভাইরাস আছে কিনা সেটা পরীক্ষার জন্য এখানে চলে আসে এবং ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য কাপড় সরালে হাতের উপর সে একটি কামড় চিহ্ন লক্ষ্য করে। তবে তার আচরণ স্বাভাবিক ছিল এবং সে ইনফেক্টেড কিনা সেটা ব্লাড পরীক্ষার পরেই জানা যাবে। অন্যদিকে এন্ডি এবং টেমিকে একটি রুমে রাখা হয়েছে। ডন এখানে আসলে ডুয়েল তাকে জানায় তার বাচ্চাদের পাওয়া গেছে এবং সাথে তার স্ত্রী এলিসকেও। এটা শুনে সে ভীষণ অবাক হয়। তার বাচ্চারা তাকে জিজ্ঞেস করে কেন সে তাদের মায়ের ব্যাপারে মিথ্যা বলেছিল। উত্তর দেওয়ার মতো ডনের মুখে কোনো ভাষা ছিল না। বাচ্চারা তার উপর ভীষণ রাগ হয়। যেহেতু তার কাছে এখানে সব জায়গার প্রবেশের অ্যাক্সেস রয়েছে, তাই ডন লুকিয়ে তার স্ত্রী এলিসের সাথে দেখা করতে চলে আসে। অন্যদিকে স্কারলেট এলিসের ব্লাড টেস্ট করে জানতে পারে সে ভাইরাস ইনফেক্টেড। সে তখন জেনারেল স্টোনকে বিষয়টি অবগত করে। স্কারলেট তাকে আরও জানায় তার শরীরের ইমিউনিটি সিস্টেম ভিন্ন রকম হওয়ায় এই ভাইরাস তাকে কাবু করতে পারেনি, কিন্তু সে একজন বাহক, সে চাইলে অন্যদেরও আক্রান্ত করতে পারবে। একথা শোনার পর জেনারেল স্টোন এলিসকে মেরে ফেলার অর্ডার দেয়। স্কারলেট তাকে বলে তার রক্ত খুবই বিরল, হতে পারে তার মাধ্যমে আমরা এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবো। এর জন্য তার কিছু টেস্ট করাতে হবে। কিন্তু স্টোন তার সিদ্ধান্ত অনড়। সে তাকে জানায় সকল পরীক্ষা তার লাশের উপর করতে। এদিকে ডন এলিসের সাথে দেখা করতে চলে আসে। সে ওই দিনের জন্য তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। এলিস তাকে ক্ষমা করে দেয় এবং তাকে জানায় সে তাকে অনেক ভালোবাসে।
ডন তখন এলিসের ঠোঁটে একটি চুমু খায়। ব্যাস, পুনরায় সবকিছু ধ্বংস হতে এতটুকুই যথেষ্ট ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাসটি ডনের শরীরে ছড়িয়ে পড়ে এবং তার আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হতে শুরু করে। একটা সময় সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। পুরোপুরি জম্বিতে বদলে যাওয়ার পর সে এলিসের কাছে আসে এবং তাকে বীভৎসভাবে মেরে ফেলে। তারপর এখান থেকে বের হয়ে সে একের পর এক মানুষদের কামড়াতে থাকে, ফলে সবাই জম্বিতে বদলে যায়। এই অবস্থা দেখে জেনারেল স্টোন সবাইকে জানিয়ে দেয় যে মেডিকেল ইউনিটের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং সবাইকে 30 সেকেন্ডের মধ্যে তৈরি হতে বলে। এদিকে এন্ডি এবং ট্রেমি লক্ষ্য করে যে এখানে লাইটগুলো জ্বলতে নিতে শুরু করেছে। তারা একটু ঘাবড়ে গেলে একজন অফিসার এসে তাদেরকে জানায় সবকিছু স্বাভাবিক আছে এবং ভয়ের কোনো কারণ নেই। এটা বলে অফিসার বাইরে যেতেই জম্বি ডন তার উপর আক্রমণ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে জম্বি হয়ে এন্ডি এবং টেমিকে আক্রমণ করতে চলে আসে। তখন স্কারলেটও তাদের বাসাতে চলে আসে। সে গুলি করে সে জম্বি অফিসারকে মেরে ফেলে। তারপর তাদের এখান থেকে বের করে নিয়ে যায়। সব স্থানে লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষজন চারদিকে ছোটাছুটি করছে। ভিড়ের মধ্যে এন্ডি এবং টেমি একে অন্যজনের থেকে আলাদা হয়ে যায়। সব লাইটগুলো অফ করে দেওয়া হয়। চারদিকে এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছিল। সবাই খুব আতঙ্কের মধ্যে এখানে রয়েছে। এন্ডি এক কোণে বসে আছে। তখন সে পাশের দরজা থেকে ধাক্কানোর শব্দ শুনতে পায়। সামনে গিয়ে সে দেখতে পায় তার বাবাকে। তার বাবা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। সে তখন দরজাটিও ভেঙে ফেলে। এন্ডি তখন ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখানে সে জম্বি ডন বহু মানুষদের ইনফেক্টেড করে দেয়। আর সময়ের সাথে সাথে মানুষগুলো জম্বি হয়ে জেগে ওঠে। সবাই তখন এখান থেকে বের হয়ে এদিক সেদিক ছুটতে শুরু করে। জেনারেল স্টোন তখন শুটারদের আদেশ দেয় বেছে বেছে আক্রান্তদের শুট করার জন্য। কিন্তু এইভাবে কিছুতেই পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছিল না। তখন সবাইকে আদেশ দেওয়া হয় জম্বি বা মানুষ সবাইকে শুট করে মেরে ফেলতে। কিন্তু স্নাইপার ডোয়েল এটা করতে চায় না। তখন সে এন্ড্রিকে নিচে দেখতে পায়। তার উপর একটা জম্বি আক্রমণ করতে আসছিল। ডোয়েল শুট করে জম্বিটাকে মেরে তাকে বাঁচিয়ে দেয়। এন্ডি তখন দৌড়ে একটি স্টোর রুমে ঢুকে পড়ে, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে সে সেখানে তার বোন টেমিকে পেয়ে যায়। তার সাথে স্কারলেটও রয়েছে। স্কারলেট তখন সবাইকে জানায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এখন আমরা বিপদের মুখে। তারা সবাইকে মেরে ফেলবে। তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে। তখন একজন বলে বাইরে যাওয়া মাত্রই স্নাইপাররা তাদের টার্গেট করবে। তখন এখানে এসে হাজির হয় ডুয়েল। সে সবাইকে জানায় এখান থেকে না পালালে সবার মৃত্যু নিশ্চিত। তাই যে করেই হোক তাদেরকে এই স্থানটা ত্যাগ করতে হবে। তখন স্কারলেট সামনে এসে তার পরিচয় জানতে চায়। ডুয়েল তাকে নিজের পরিচয়টা দেয় এবং সবাইকে তার সাথে যেতে বলে। তারপর কিছু মানুষকে নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, যাদের মধ্যে এন্ড্রিউ, টেমি এবং স্কারলেটও ছিল। ডুয়েল তখন তাদেরকে বুঝিয়ে দেয় যে সে যা করবে তারা যেন তাকে অনুসরণ করে। সামান্য ভুলেই সবার মৃত্যু হতে পারে। তখন ফ্লিন হেলিকপ্টার থেকে ডুয়েলের সাথে যোগাযোগ করে। সে তাকে জানায় এখানে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই বিমান বাহিনীকে আদেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ দৃষ্টিকোণ অর্থাৎ এই পুরো জোনটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য। ডুয়েল তখন জানতে চায় তাদের হাতে কতক্ষণ সময় আছে। ফ্লিন তাকে জানায় মাত্র 4 মিনিট। এই সময়ের মধ্যে এখান থেকে বের হতে না পারলে সবাই একদম রোস্ট হয়ে যাবে। সে তখন তাকে রিজেন্টস পার্ক নামে একটি স্থানের কথা বলে। সেখানে হেলিকপ্টার নিয়ে ফ্লিন তার জন্য অপেক্ষা করবে। তারপর তারা দ্রুত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই এখানে স্নাইপাররা তাদের উপর হামলা শুরু করে। ডুয়েল তখন সবাইকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু স্কারলেটের পায়ে একটা গুলি এসে লাগে। সেখানে একজন দক্ষ স্নাইপার তাদের পথের কাটা হয়ে দাঁড়ায়। ডুয়েল তখন সেখানে থাকা একজন ছেলেকে বলে তার এখন সামনের রাস্তা ধরে আঁকাবাঁকাভাবে দৌড়িয়ে যেতে হবে। সেই স্নাইপার যখন তাকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়বে, এই সুযোগে ডুয়েল এখান থেকে তাকে হেডশট করবে। কিন্তু সেই ছেলেটা এসব করতে ভয় পাচ্ছিল। ডুয়েল তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা না করলে 2 মিনিটের মধ্যে সবাইকে মরতে হবে। তখন হঠাৎ করে এন্ড্রি এখান থেকে দৌড়ে ডুয়েলের কথা মতো এলোমেলোভাবে দৌড়াতে থাকে। ডুয়েল তখন দেরি না করে সে স্নাইপারের দিকে বন্দুক তাক করে এবং সবশেষে তাকে মেরে ফেলে। তারপর তারা সবাই মিলে এই জোনের কাঁটাতার পার হয়ে চলে আসে। তখন আমরা বিমান বাহিনীর ফাইটার জেটগুলো আকাশ দিয়ে উড়ে যেতে দেখি। মুহূর্তের মধ্যে তারা বোমা মেরে পুরো এরিয়াটাকে ধ্বংস করে ফেলে। সেখানে জম্বিদের পাশাপাশি অনেক ভালো মানুষও মারা যায়। আগুন তীব্র গতিতে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, কিন্তু এর আগেই তারা সার্ভাইভ করে বেঁচে যায়। কিন্তু এই জায়গাটা ধ্বংস করার আগেই অনেক জম্বি বাইরে ছড়িয়ে পড়ে। তখন জেনারেল স্টোন বাইরের এলাকাগুলোতে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করতে বলে সে জম্বিগুলোকে মারার জন্য। অন্যদিকে তারা দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে ফ্লিনের বলা সেই রিজেন্টস পার্কে চলে আসে। ডুয়েল তখন স্কারলেটকে বলে সবকিছু শেষ হয়ে গেছে, পৃথিবীর আর কোনো ভবিষ্যৎ নেই। সে তখন জানতে চায় এই বাচ্চা দুজনকে বাঁচানোর জন্য সে এত বড় রিস্ক কেন নিয়েছে। স্কারলেট তখন তাকে বলে ওদের মায়ের রক্ত ছিল খুবই বিরল প্রজাতির। ভাইরাসের সংক্রমণ হওয়ার পরেও সে স্বাভাবিক ছিল। তার ব্লাড দিয়ে হয়তো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হতো এবং এই ক্ষমতা কয়েক জেনারেশন পর্যন্ত চলতে পারে। যেহেতু এন্ডি এবং টেমি তার নিজের সন্তান, তাদের মধ্যেও এই ক্ষমতা রয়েছে। তাই তাদের দুজনের জীবনের মূল্যের চেয়ে এই বাচ্চা দুজনের জীবনের মূল্য অনেক বেশি।
তখন ফ্লিন ডুয়েলের সাথে যোগাযোগ করে। সেই সময় খুশি হয় যে ডুয়েল বেঁচে ফিরতে পেরেছে। ফ্লিন তাকে আরেকটি খারাপ খবর দেয়। সে তাকে জানায় জোন থেকে বহু জম্বিরা বের হয়ে গেছে এবং জম্বির একটি বড় দল অলরেডি তাদের কাছাকাছি চলে এসেছে। সে তখন সবাইকে নিয়ে দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করে এবং একটু সামনে যেতেই তারা অনেকগুলো জম্বি দেখতে পায়। ডুয়েল তখন সবাইকে শুয়ে পড়তে বলে যাতে জম্বিগুলো তাদের দেখতে না পায়। একটু পর ফ্লিন হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসে। সে তখন ডুয়েলকে জানায় বাকিদের সে নিতে পারবে না, তাহলে তারা নামার আগেই সৈন্যরা তাদের গুলি করে মেরে ফেলবে। ডুয়েল তখন ফ্লিনকে বলে তাদের ঘাঁটিতে নিয়ে যেতে হবে না, শুধু চ্যানেলের উপরে একটা নিরাপদ স্থানে নামিয়ে দিলে হবে। দুজনের মধ্যে কথাবার্তার সময় তাদের সাথে আসা ছেলেটি হেলিকপ্টারে ঝুলে পড়ে এবং সেখানে বাতাসের গতিবেগ থাকায় ফ্লিন তার নিয়ন্ত্রণ হারায়। সেখানে থাকা জম্বিগুলো তখন সেই দিকে আকর্ষিত হয়ে দৌড়ে যেতে থাকে, আর এতে বেশ ভালোই হয়। হেলিকপ্টারের পাখার সাথে তারা ব্ল্যান্ড হয়ে যায়। তাদের শরীরের অংশগুলো ছিন্নভিন্ন হয়ে নিচে পড়ে। এদিকে কয়েকটা জম্বি তাদের পিছু তাড়া করে। এবার এখানে ডুয়েল তার নিজের সাহসিকতার পরিচয়টা দেয়। সে গুলি করে জম্বিগুলোকে মারতে শুরু করে, কিন্তু এখনো বহু জম্বি তাদেরকে তাড়া করছে। তখন ফ্লিন আবারও ডুয়েলের সাথে যোগাযোগ করে। সে তাকে কাছাকাছি একটা স্টেডিয়ামে আসতে বলে, তবে তাকে একা আসতে হবে। ডুয়েল ছাড়া অন্য কাউকে সে রেস্কিউ করবে না। কিন্তু এই অবস্থায় ডুয়েল তার কোনো উত্তর দেয় না, কারণ এক ঝাঁক জম্বি তাদের পিছু তাড়া করেছে। তারা সামনের রাস্তা ধরে দৌড়াতে থাকে, কিন্তু সামনে গিয়ে তারা দেখতে পায় এখানে চারদিকে বিষাক্ত গ্যাস স্প্রে করা হয়েছে। তারা দ্রুত একটা গাড়িতে উঠে বসে। তখন জম্বিরাও এখানে চলে আসে। তারা গাড়ির কাঁচ ভেঙে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তবে বিষাক্ত গ্যাসের কারণে তারা একটু পরে মাটিতে লুটিয়ে পড়ে। তারা গাড়িটি স্টার্ট করার চেষ্টা করলে অনেকদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকার কারণে গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। তখন শব্দ পেয়ে কিছু সেনাবাহিনীর লোকজন এদিকে আসতে থাকে। ডুয়েল তখন সবাইকে মাথা নিচু করতে বলে এবং তাদেরকে সেই স্টেডিয়ামে যেতে বলে, যেখানে ফ্লিন হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছে। এবং ডুয়েল তখন তাদের বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। ডুয়েল গাড়ি থেকে নেমে পিছনে গিয়ে তার সকল শক্তি দিয়ে গাড়িতে ধাক্কা দেয়। তারা তখন গাড়িটি স্টার্ট করতে পারলেও পেছন থেকে সৈন্যরা এসে তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়, আর এভাবে তার মৃত্যু হয়। স্কারলেট তখন গাড়ি নিয়ে দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো পার হয়ে স্টেডিয়ামের সামনে চলে আসে, কিন্তু ভেতরে প্রবেশ করতে হলে আন্ডারগ্রাউন্ডের মিটমিটে অন্ধকারচ্ছন্ন রাস্তা দিয়ে তাদের যেতে হবে। তাদের কাছে কোনো লাইট না থাকায় স্কারলেট ডুয়েলের স্নাইপারের মাধ্যমে সামনে যেতে থাকে, কিন্তু জম্বি ডন এখানে আগে থেকে উপস্থিত ছিল। সে তাদের উপর আক্রমণ করে এবং স্কারলেটকে সে সেখানে নির্মমভাবে হত্যা করে। তারপর সে এন্ড্রিকে দেখতে পায়। তখন জম্বি ডন এন্ড্রিকে ধরে কামড়াতে থাকে। সময় মতো এখানে টেমি চলে আসে। তারপর সে তার কাছে থাকা বন্দুক দিয়ে তার জম্বি বাবাকে মেরে ফেলে। সাধারণত একটা জম্বি কামড়ে দেওয়ার 10 সেকেন্ডের মধ্যেই সংক্রমণ শুরু হয়ে যায়, তবে দেখা যায় এন্ড্রিকে কামড়ে দেওয়ার পরেও সে স্বাভাবিক আছে, অর্থাৎ জন্মের পর তার মায়ের থেকেই সে এই ক্ষমতা পেয়েছে। এটা দেখার পর টেমি ভীষণ খুশি হয়। তারপর তারা মাঠের ভেতরে চলে আসে, কিন্তু ফ্লিন তখন তাদের উপর বন্দুক তাক করে এবং জানতে চায় ডুয়েল কোথায়, কারণ সে তার বন্ধুকে বাঁচাতেই এখানে এসেছে। তখন টেমি তাকে জানায় শুধুমাত্র আমরাই বেঁচে আছি। তাদের এই অবস্থা দেখে ফ্লিনের মনে দয়া হয়। ফ্লিন তার হেলিকপ্টার নিয়ে ভাই বোন দুজনকে নিয়ে লন্ডন থেকে বেরিয়ে যায়, কিন্তু নিশ্চিত হওয়া যায় না যে তারা সম্পূর্ণ নিরাপদ কিনা। শেষের দিকে আমরা দেখতে পাই প্যারিসের মেট্রো স্টেশনে রেস ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। সেখান থেকে বোঝা যায় যে ভাইরাসটা সারা ইউরোপে ছড়িয়ে পড়েছে, যেখানে বোঝানো হয় পুরো ইউরোপের মানবজাতি এখন বিপদের মধ্যে। জম্বি ভাইরাস শুধুমাত্র ব্রিটেনে সীমাবদ্ধ নেই, এটা এখন পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাহলে কোন দিকে যাচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ তা জানতে হলে দেখতে হবে এই সিনেমার আরো একটি সিকুয়েল, অর্থাৎ পরের পার্ট 28 ইয়ার্স লেটার, যেটা মুক্তি পেয়েছে 2025 সালে। তো যারা যারা পরের পার্টটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং এই ধরনের আরো রোমাঞ্চকর ভিডিও পেতে ইচ্ছে হলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।